হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা পড়ছিলাম কোষের গঠন এবং কোষের গঠনের মধ্যে লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে কোষ পর্দার মধ্য দিয়ে কোনো বস্তু কিভাবে পরিবাহিত হয়, অর্থাৎ কোষান্তর পরিবহন। আজ থেকে আমরা শুরু করব বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, তাদের প্রত্যেকের আমরা ডিটেলসে স্ট্রাকচার দেখব এবং তাদের কাজ দেখব এবং তাদের যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয় এক্সামের পার্সপেক্টিভে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। দেখো, এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে আমরা কি বুঝি? এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে আমরা বুঝি যে এমন কিছু কোষীয় অঙ্গাণু যারা একত্রে মিলিত হয়ে পড়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করে। দ্যাটস মিনস ওয়ার্ক ইন কোঅর্ডিনেশন। তারা একত্রে মিলে পড়ে কাজ করে। এক কথা আমরা বলতে পারি কি, ওয়ার্ক ইন কোঅর্ডিনেশন। তার মানে হচ্ছে একত্রে, ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করে, তাই তো? একত্রে কাজ করে, একত্রে কাজ করে। চলো, এদের মধ্যে কে কে পড়ছে দেখো। এদের মধ্যে পড়ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকিউল। তাহলে এদেরকে আমরা কি বলবো? এন্ডোমেমব্রেন সিস্টেম। দেখো, নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু কোশ্চেন এসেছিল যে কোনটা এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষীয় অঙ্গাণু আর কোনটা নন এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত তোমার কোন কোষীয় অঙ্গাণু। তাহলে দেখো, আমরা যদি এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার গোলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকিউল, এরা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডার, কারণ তারা একক কে কে পড়ছে। ওকে, তাহলে দেখো, এখন এই যে এন্ডোমেমব্রেন সিস্টেম, তার আন্ডার আমাদের কে কে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকিউল। তার মধ্যে আমরা একটা একটা করে শুরু করবো, ঠিক আছে? আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে, দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, তার গঠন কিরকম, তার কাজ কিরকম, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? দেখো, এর নাম থেকে আমরা কি বলতে পারি? দেখো, প্রথম কথা যদি বলি, দেখো, এন্ডো মানে কি? দেখো, এন্ডো মানে হচ্ছে ইনসাইড, ভিতর। দেখো, আমরা যদি পুরো নামটাকে দেখি, দেখো, আমরা যদি পুরো নামটাকে দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো, প্রথমে যদি এন্ডো মানে কি, দেখো, এন্ডো মানে ইনসাইড, অর্থাৎ ভিতর, ইনসাইড। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ইনসাইড, ভিতর। দেখো, তারপরে আছে প্লাজমিক। প্লাজমিক মানে কি? প্লাজমিক মানে আমরা বলতে পারি সাইটোপ্লাজম। প্লাজমিক মানে আমরা বলতে পারি সাইটোপ্লাজম। আর দেখো, রেটিকুলাম মানে কি? রেটিকুলাম মানে হচ্ছে নেটওয়ার্ক বা জালক, নেটওয়ার্ক বা জালক। তাহলে দেখো, এর নাম থেকে আমরা কি বার করতে পারলাম? নাম থেকে আমরা বুঝতে পারলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে থাকা জালকাকার অংশ বা একটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো, এন্ডো মানে ইনসাইড, ভিতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজম, রেটিকুলাম মানে হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ একটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে জালকাকার বিন্যস্ত থাকে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা আমরা দেখবো কিভাবে থাকে। চলো, এখন দেখো, এর কিছু ইম্পর্টেন্ট আগে জিনিস জেনে নাও। প্রথম হচ্ছে যেমন যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু আমরা পাই ইউক্যারিওটিক কোষে। কোথায় পাই? ইউক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষে পাই না। তার আগে একটা কথা বলে নিই, দেখো, প্রোক্যারিওটিক কোষে মনে রাখবে কোষীয় পর্দাযুক্ত, অর্থাৎ পর্দা আবৃত কোনো কোষীয় অঙ্গাণু তুমি কিন্তু প্রোক্যারিওটিক কোষে পাবে না। তাহলে এটা তো অবশ্যই আমাদের পর্দাযুক্ত পড়ে, তাহলে এটাকে তো প্রোক্যারিওটিক কোষে পাবো না। তাও চলো, লেখা আছে ইউক্যারিওটিক কোষে উপস্থিত, তুমি ধরে নাও যে প্রোক্যারিওটিক কোষে পাওয়া যাবে না। এরপর দেখো, এর বাইরে যে পর্দা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে, সেটা হচ্ছে একক পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ একটাই পর্দা থাকে, এর বাইরে একটাই পর্দা থাকে। থার্ডলি দেখো, বলা আছে এটা হচ্ছে একটা জালকাকার বিন্যস্ত। জালকাকার বিন্যস্ত মানে এটা তো নাম থেকে আমরা বুঝলাম, তারপর বাকিটা তো আমরা ছবিতে দেখবোই যে কেমন ভাবে জালকাকার ভাবে বিন্যস্ত থাকে। নেক্সট দেখো, পেশিকোষের ইয়ারকে আমরা স্পেশাল একটা নাম দিই। পেশিকোষের যদি ইয়ারের কথা বলি তাকে কি বলা হয়? তাকে দেখো বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। একে আমরা কি বলবো? একে আমরা বলবো, দেখো, সার্কোপ্লাজমিক, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে পেশিকোষের আমরা যদি ইয়ারকে দেখি তাহলে পেশিকোষের ইয়ারকে আমরা কি বলবো? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট মনে রাখবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী আর্ট পোর্টার এবং থমাস। সালটা ছিল 1945। তাহলে প্রথমে বেসিক কিছু কনসেপ্ট ইয়ারকে পড়ার আগে, সেটা হচ্ছে, দেখো, ফার্স্টলি এটা ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। অবশ্যই ইউক্যারিওটিক কোষে পাওয়া যাবে, কারণ পর্দা আবৃত আছে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে এটার বাইরে যে পর্দাটা সেটা হচ্ছে একক পর্দা আবৃত। আমরা এমনও কোষীয় অঙ্গনে পড়বো যার বাইরে দুটো পর্দা থাকে, অর্থাৎ দ্বি একক পর্দা বেষ্টিত। কিন্তু মনে রাখবে এখানে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে যাদেরকে পড়বো তারা কিন্তু সকলে কি আছে, সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি, অর্থাৎ তাদের সকলের বাইরে কিন্তু একক পর্দা থাকে। যাই হোক, এটা তাহলে কি একক পর্দা আবৃত। আচ্ছা, এটা জালকাকার বিন্যস্ত থাকে সাইটোপ্লাজমের মধ্যে। পেশিকোষের ইয়ারকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী আর পোর্টার এবং থমসন 1945-এ। এর দুতক্ষ ক্লিয়ার? চলো এবারে যদি বলি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়, অর্থাৎ এর অরিজিন কোথায়, এর উৎপত্তি কোথা থেকে। তাহলে মনে রাখবে এর উৎপত্তি যদি দেখি, আমাদের যে কোষীয় পর্দা, কোষের বাইরে যে পর্দা দেখতে পাও, কোষের অর্থাৎ আমরা বলতে পারি কোষের বাইরে বলাটা ভুল হবে, সাইটোপ্লাজম যেটা আমাদের, সেই সাইটোপ্লাজমের বাইরে যে আবরণ আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কোষ পর্দা। তো আমাদের যে কোষ পর্দা বা যেটাকে আমরা প্লাজমা পর্দা বলি, সেখান থেকেও কিন্তু তৈরি হতে পারে প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা, সেখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতে পারে। দেখো আর কোথা থেকে হতে পারে, যেটা স্পেশালি আমরা দেখবো আমাদের ছবিতে মেনলি, সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের পর্দা থেকে। দেখো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা থেকে ইয়ার তৈরি হয়। এছাড়াও মনে রাখবে যে ইয়ার থেকে ইয়ার তৈরি হয়, অর্থাৎ একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি, অর্থাৎ আমরা বলতে পারি যে পূর্বতন ইয়ার থেকে, অর্থাৎ পূর্বতন, আমরা এক কথায় বলতে পারি যে পূর্বতন ইয়ার থেকে, অর্থাৎ একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার তৈরি হয়। তাহলে কোথা থেকে তৈরি হয়? এক, প্লাজমা পর্দা অর্থাৎ কোষ পর্দা। আচ্ছা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের পর্দা থেকে তৈরি হয়। এবং একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারও কিন্তু তৈরি হয়। অনেক সময় ডি নোভো সিনথেসিসও হয়, যেমন আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও দেখবো ডি নোভো সিনথেসিস হয়, অর্থাৎ একটা পুরনো বলতে পারো মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হলো, তখন সেটাকে কি বলি আমরা? ডি নোভো সিনথেসিস। ঠিক একইভাবে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো, অর্থাৎ যেটাকে আমরা কি বললাম, একটা পূর্বতন ইয়ার থেকে আরেকটা নতুন ইয়ার হলো। কিন্তু মেনলি আমরা আমাদের ছবিতে যেটাকে আমরা ক্লিয়ারিফাই করবো সেটা হচ্ছে যে এখানে নিউক্লিয় পর্দা থেকে কেমনভাবে তৈরি হচ্ছে ইয়ার, কিন্তু এটা বাদ দিয়েও প্লাজমা পর্দা থেকেও তৈরি হতে পারে, অথবা ইয়ার থেকে ইয়ার তৈরি হতে পারে। আচ্ছা, যদি প্রকারভেদের কথা বলি তাহলে মেনলি মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের হয়। একটাকে আমরা বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটাকে আমরা বলি অমসৃণ। তাহলে একটা মনে রাখবে সেটা হচ্ছে মসৃণ, এবং কেন মসৃণ সেটা আমরা দেখব। তাহলে একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো শর্ট ফর্মে আমরা ইয়ার লিখছি, আমরা অত বড় নাম বারবার না লিখে পরে শর্ট ফর্মে আমরা ইয়ার লিখছি, ঠিক আছে। তাহলে মসৃণ ইয়ার বা ইংরেজিতে যেটাকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার শর্ট ফর্ম হচ্ছে SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ। আরেকটা হচ্ছে দেখো অমসৃণ ইয়ার, অমসৃণ ইয়ার। অমসৃণ ইয়ার মিনস যেটাকে আমরা ইংরেজিতে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা যেটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি কি RER। ক্লিয়ার? চলো তাহলে এখানে বেসিক কিছু কনসেপ্ট আমাদের শুরু করার আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা এটা ডায়াগ্রামেটিক ভাবে দেখি যে কেমন ভাবে নিউক্লিয় পর্দা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় এবং কি কি জিনিস নিয়ে তৈরি, তাহলে আমরা কি দেখতে পাবো। দেখো দেখো এটা মনে করো নিউক্লিয়াস, ঠিক আছে। সাপোজ এটা মনে করো কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা যদিও এখনো নিউক্লিয়াস পড়িনি, আমরা পড়বো নিউক্লিয়াসের গঠন। সেখানে আমরা দেখব নিউক্লিয়াস হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে দুটো পর্দা থাকে। দেখো ভিতর দিকে যেটা পাচ্ছ এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্তঃপর্দা, এবং বাইরে দিকে যে পর্দাটা পাচ্ছ যেটা আমি ব্লু কালারে করেছি সেটা হচ্ছে বহিঃপর্দা। দেখো বহিঃপর্দা থেকে কিছু অংশ এরকম বার হচ্ছে, চ্যাপ্টার থলের মতো কিছু অংশ বার হচ্ছে এবং সমান্তরালভাবে থাকছে। দেখো যেমন এখানে নিউক্লিয় পর্দার এখানে বহিঃপর্দা সেখান থেকে বার হয়েছে, এখানেও বার হয়েছে, এখানেও বার হয়েছে। এটাকে এই যে জায়গাটা, এটাকে আমি ডিটেলসে এই জায়গায় দেখালাম। তাহলে এখানে কি হয়েছে দেখো, চ্যাপ্টার থলির মতো লম্বাটে কিছু অংশ বার হয়েছে নিউক্লিয়াসের বহিঃপর্দা থেকে, এবং তারা দেখো পরপর সমান্তরালভাবে সাজানো আছে। মানে ব্যাপারটা এরকম, নিউক্লিয় পর্দা থেকে এইরকম মনে করে একটা চ্যাপ্টার থলির মতো অংশ বার হলো, এবারে এই চ্যাপ্টার থলির অংশ থেকে আরেকটা এখানে চ্যাপ্টার থলির মতো অংশ আছে, ঠিক আছে। এখানে আরেকটা চ্যাপ্টার থলির মতো, এইরকম কিছু চ্যাপ্টার থলির মতো অংশ পরপর সমান্তরালভাবে সাজানো আছে। এই যে চ্যাপ্টার থলির মতো যে অংশগুলো পরপর সাজানো আছে, যেগুলো বার হচ্ছে নিউক্লিয়াসের বহিঃপর্দা থেকে, এগুলোকে বলা হয় সিস্টার্নি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সিস্টার্নি। তাহলে দেখো আমি যদি এখানে দেখি এই যে নিউক্লিয়ার বহিঃপর্দা, সেই বহিঃপর্দা থেকে যেগুলো বার হচ্ছে, তাহলে এগুলোর নাম আমি কি দেবো? এগুলো হচ্ছে সিস্টার্নি। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমরা বলবো সিস্টার্নি। এক একটায় কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সিস্টার্নি। সবগুলোকে আমরা কি বলবো? সিস্টার্নি। এখন দেখো এই যে সিস্টার্নি, এই সিস্টার্নির যদি পর্দা দেখো তুমি, এই সিস্টার্নির কি একটা পর্দাযুক্ত পরপর থলির মতো অংশ। তাহলে এর যদি পর্দা দেখো তাহলে দেখতে পাবে যে সিস্টার্নির এই পর্দার বাইরে
অসংখ্য কিন্তু রাইবোজোম থাকে। এর পর্দার মধ্যে কি থাকে? এর পর্দার মধ্যে দেখো অসংখ্য এরকম রাইবোজোম থাকে। এবং দেখো এই যে রাইবোজোম, এই যে রাইবোজোম, এই রাইবোজোম কিন্তু উন্নত প্রকৃতির। আমরা জানি যে রাইবোজোম দু ধরনের হয়, একটা হচ্ছে 70s প্রকৃতির হয়, আর একটা হচ্ছে 80s প্রকৃতির হয়। ওকে, একটা হচ্ছে 70s প্রকৃতির হয়, আর একটা হয় 80s প্রকৃতির। আমরা জানি 70s সেটা প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়, অনুন্নত কোষে, এবং দেখো যেটা 80s সেটা কিন্তু ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। তো দেখো এই যে রাইবোজোম, সেই রাইবোজোমের আমরা ডিটেলসে পড়বো যখন রাইবোজোম কোষীয় অঙ্গাণুটা আমরা পড়বো তখন। আপাতত মনে রাখো এইখানে যে রাইবোজোমগুলো পাওয়া যাচ্ছে, এই রাইবোজোমগুলো কিন্তু সকলে কি বটে? 80s। 80s দুটো সাব ইউনিট নিয়ে তৈরি। তাহলে এই যে রাইবোজোম যেগুলো দেখতে পাচ্ছ, এই রাইবোজোমগুলো কোথায় আছে? এই সিস্টার্নির পর্দার মধ্যে আছে। এবং দেখো এইখানে এই যে রাইবোজোমগুলো পাচ্ছ, অ্যাকচুয়ালি এখানেও আছে, কিন্তু আমি শুধুমাত্র পার্টিকুলার এখানেই দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে তোমরা যে রাইবোজোমগুলো দেখতে পাচ্ছ, এই রাইবোজোম, এই রাইবোজোমগুলো কি বটে? না 80s প্রকৃতির। এই রাইবোজোমগুলো কি প্রকৃতির হয়? 80s প্রকৃতির হয়। ঠিক আছে, আমরা জানি রাইবোজোম দু ধরনের হয়, একটা 70s একটা 80s, তার জন্য আমরা ডিটেলসে রাইবোজোম যখন পড়বো তখন পড়বো। 80s দুটো সাব ইউনিট নিয়ে তৈরি, একটা 60s আর একটা 40s, একটা 60s আর একটা হচ্ছে 40s। ঠিক আছে, এখানে যোগ করার কোনো ব্যাপার নয় যে 60 আর 40 যোগ করে তুমি 100 করে দেবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চলো এবার দেখো এই যে 60 আর 40s, প্রথমে তোমার বড় সাব ইউনিট থাকে একটা, এরকম বড় সাব ইউনিট যেটাকে আমরা 60s বলছি, তার উপর একটা ছোট সাব ইউনিট আছে সেটা হচ্ছে 40s। এই দুটো সাব ইউনিট মিলে পরে একটা রাইবোজোম তৈরি হয়, সেটা আমরা ডিটেলসে রাইবোজোম পড়ার সময় পড়বো। ঠিক আছে, এখন দেখো যদি তুমি এখানে সিস্টার্নির কথা বলি, তাহলে সিস্টার্নির পর্দাতে অসংখ্য রাইবোজোম থাকার জন্য তার পর্দাটা মসৃণ হবে না অমসৃণ হবে বলো তো? তার পর্দাটা অবশ্যই অমসৃণ হবে। তার মানে আমরা বলতে পারি সিস্টার্নিটা অ্যাকচুয়ালি কার আন্ডারে পড়বে? অমসৃণ ইয়ারের আন্ডারে পড়বে। তাহলে এটা অ্যাকচুয়ালি পড়বে কার আন্ডারে? অমসৃণ ইয়ার, বা যেটাকে আমি একটু আগে কি বললাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা যার শর্ট ফর্ম আমি বলতে পারি কি RER। তাহলে আরেকবার চলো রিভিশন করছি। নিউক্লিয়াসের যে বহিঃপর্দা, সেই বহিঃপর্দা থেকে চ্যাপ্টা থলির মতো কতগুলো অংশ পরপর সমান্তরালভাবে সাজানো আছে, এবং এই প্রত্যেকটা থলির মতো অংশকে আমরা কি বলি? সিস্টার্নি। সিস্টার্নির বাইরে যে পর্দা দেখতে পাচ্ছ সেখানে অসংখ্য কি থাকে? রাইবোজোম থাকে। রাইবোজোম কি প্রকৃতির? 80s প্রকৃতির। রাইবোজোম দুটো সাব ইউনিট নিয়ে তৈরি, 60s 40s, যেটা আমরা পরে দেখবো। আপাতত মনে রাখবে রাইবোজোম এখানে 80s প্রকৃতির। এবার দেখো সিস্টার্নির বাইরে অসংখ্য রাইবোজোম থাকার জন্য এদের যে বাইরের পর্দাটা, সেই পর্দাটা কি হবে? সেই পর্দাটা অমসৃণ হবে, তাই তো? তার জন্য এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে আমরা কি বলবো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে অমসৃণ ইয়ার বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবারে কি হয় দেখো, এই যে সিস্টার্নি যেটা দেখতে পেলে, এই সিস্টার্নি থেকে লম্বা লম্বা নলাকার কতগুলো অংশ বার হবে। চলো আমি যদি ছবির সাহায্যে দেখাই, এখান থেকে যদি মনে করো এরকম লম্বা কতগুলো অংশ বার হলো, সাপোজ মনে করো এরকম লম্বা কতগুলো অংশ বার হলো, এখানে বার হলো, তারপর মনে করো এরকম বার হলো। তার মানে সিস্টার্নি থেকে কি হচ্ছে না, কতগুলো লম্বা লম্বা নলাকার অংশ বার হচ্ছে, কতগুলো লম্বা লম্বা এরকম নলাকার অংশ বার হচ্ছে। এখন দেখো এই যে নলাকার যে অংশগুলো বার হচ্ছে লম্বা লম্বা, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো টিভিউল। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো টিউভিউল। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোর নাম হচ্ছে টিউভিউল। দেখো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে টিবিউল। এবারে সিস্টার্নি থেকে কিছু গোলাকার থলির মতো অংশ বার হয়। সিস্টার্নি থেকে দেখো কিছু গোলাকার থলির মতো অংশ বার হয়। যেমন মনে করো সাপোজ এইরকম গোলাকার থলির মতো কিছু অংশ বার হলো। সাপোজ মনে করো এখানে হচ্ছে একটা গোলাকার থলির মতো কিছু অংশ বার হলো। এই যে গোলাকার থলির মতো যে অংশগুলো বার হচ্ছে, এই যে গোলাকার থলির মতো যে অংশগুলো বার হচ্ছে, এগুলোকে আমরা কি নাম দেবো? এগুলোর নাম দেবো আমরা ভেসিকল। এগুলোর নাম আমরা কি দেবো? এগুলোর নাম দেবো আমরা ভেসিকল। এগুলোর নাম দেবো কি? ভেসিকল। তাহলে দেখো সিস্টার্নি থেকে নির্গত হচ্ছে সেটা হচ্ছে টিবিউলার ভেসিকল। এদের বাইরে কিন্তু কোনো রাইবোজোম থাকে না। এদের বাইরে তুমি কোনো রাইবোজোম দেখতে পাচ্ছ পর্দার মধ্যে? কোনো রাইবোজোম কিন্তু থাকে না। তাহলে যেহেতু এদের বাইরে পর্দার মধ্যে কোনো রাইবোজোম থাকে না, তাহলে পর্দাটা কি হবে? মসৃণ না অমসৃণ? মসৃণ। তাহলে টিবিউল বলো ইয়া ভেসিকল বলো, এই দুটোকে আমরা কার আন্ডারে রাখবো? তাহলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? এটা হচ্ছে মসৃণ ইয়ার। এটা হচ্ছে মসৃণ ইয়ার, বা যেটাকে আমরা বলতে পারি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা যেটাকে শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? SER। যেটাকে শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? SER। তাহলে এখানে দেখো যদি আমি বলি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি পার্ট নিয়ে তৈরি, তাহলে এক কথা আমি যদি বলি পার্টস অফ
তাহলে এক কথা আমি যদি বলি পার্টস অফ ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি অংশ নিয়ে তৈরি, তাহলে মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটি অংশ নিয়ে তৈরি। মেনলি কটা অংশ নিয়ে তৈরি? তিনটা অংশ নিয়ে তৈরি। পার্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কি, একটা হচ্ছে সিস্টার্নি, দেখো একটা হচ্ছে সিস্টার্নি, ক্লিয়ার? একটা কি, একটা হচ্ছে টিউবিউল, একটা হচ্ছে টিউবিউল। চলো আরেকটা কি, আরেকটা হচ্ছে দেখো ভেসিকল, আরেকটা কি বলো, আরেকটা হচ্ছে ভেসিকল। তাহলে টোটাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটা অংশ নিয়ে তৈরি। দ্যাটস মিনস আমরা বলতে পারি পার্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা তোমরা ছবির সাহায্যে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কি সিস্টার্নি, একটা হচ্ছে টিউবিউল, আর একটা হচ্ছে ভেসিকল। এবার দেখো এগুলো তোমার কোনোটাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি ছবিটা দেখে পরে ইমাজিন করবে যে নিউক্লিয়াসের বই পর্দা, সেখানে চ্যাপ্টার থলির মতো কতগুলো অংশ বার হচ্ছে, তাদেরকে কি বলে সিস্টেম, এবং এরা পরপর সমান্তরালভাবে সাজানো আছে, পরপর সমান্তরালভাবে সাজানো আছে। এদের বাইরে রাইবোজোম আছে, তার জন্য এরা কি, এরা হচ্ছে অমসৃণ। এবার সিস্টার্নি থেকে নির্গত হচ্ছে লম্বা নলাকার কতগুলি অংশ, সেটা হচ্ছে টিউবিউল, এবং এই সিস্টার্নি থেকে কিছু চ্যাপ্টার থলির মতো ছোট ছোট অংশ বার হচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো ভেসিকল। সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো ভেসিকল। ক্লিয়ার? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি তুমি গঠন দেখো, তাহলে গঠনে তুমি দেখতে পাবে মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে নিউক্লিয়াসের বহিঃপর্দাতে, এবং যার গঠনে তুমি দেখতে পাবে তিনটা অংশ। তাহলে আমরা এখানে বলতে পারি যে তুমি সিস্টার্নির কথা যদি বলি, তাহলে সিস্টার্নি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এখানে টিবিউল এবং ভেসিকল, টিবিউল এবং ভেসিকল এরা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ডিউ টু কিসের জন্য বলো, এখানে রাইবোজোম উপস্থিত, এখানে রাইবোজোম উপস্থিত, তার জন্য কি, তার জন্য এটা হচ্ছে কি না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এশিয়ার যেটাকে আমরা বলছি টিবিউল এবং ভেসিকল, এখানে কি আছে, রাইবোজোম, এখানে হচ্ছে রাইবোজোম অনুপস্থিত, রাইবোজোম অনুপস্থিত। চলো ক্লিয়ার? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন সম্পর্কে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখবো এই যে পার্টিকুলার কার কি কাজ, এই যে প্রত্যেকটা পার্ট যে তোমরা দেখলে, প্রত্যেকটা পার্টের স্পেসিফিক কাজ আছে। তাহলে আমরা এবারে কি দেখবো, ওভারঅল যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রত্যেকটা পার্টের কি কাজ সেগুলো। ওকে চলো, তার আগে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে স্পেসিফিক একটা জিনিস মনে রাখবে। দেখো যেগুলো আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে সিস্টার্নির মধ্যে কি আছে, রাইবোজোম আছে। দেখো সিস্টার্নির পর্দার মধ্যে যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমকে সিস্টার্নির গায়ে লেগে থাকতে সাহায্য করে একটা গ্লাইকোপ্রোটিন, তার নাম হচ্ছে রাইবোফোরিন, তার নাম হচ্ছে কি, রাইবোফোরিন। তাহলে এখানে একটা জিনিস নোট আকারে লিখে নেবে, এখানে একটা জিনিস নোট আকারে লিখে নেবে, সেটা হচ্ছে কি না, দেখো সিস্টার্নির পর্দার মধ্যে লিখে নেবে, সিস্টার্নির পর্দার মধ্যে, সিস্টার্নির পর্দার মধ্যে, সিস্টার্নির পর্দার মধ্যে রাইবোজোম লেগে থাকে, সিস্টার্নির পর্দার মধ্যে রাইবোজোম যুক্ত থাকে, রাইবোজোম যুক্ত থাকে রাইবোফোরিন নামক এক প্রকার গ্লাইকোপ্রোটিন দ্বারা। কি দ্বারা? রাইবোফোরিন। ঠিক আছে, নামটা মনে রাখবে, কার দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা, রাইবোফোরিন, রাইবোফোরিন, রাইবোফোরিন যুক্ত থাকে রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিন দ্বারা, রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিন দ্বারা। তাহলে কি দ্বারা যুক্ত থাকে, রাইবোফোরিন নামক এক প্রকার যে গ্লাইকোপ্রোটিন, সে গ্লাইকোপ্রোটিন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই নামটা মনে রাখবে, ঠিক আছে, রাইবোফোরিন নামক এক প্রকার গ্লাইকোপ্রোটিন দ্বারা যুক্ত থাকে। চলো যদি মনে করো আমি এখানে ছবি এঁকে দেখাই, মনে করো সাপোজ এটা হচ্ছে সিস্টার্নি, মনে করো এটা হচ্ছে সিস্টার্নি। এখন এই যে সিস্টার্নি, এই সিস্টার্নির মধ্যে মনে করো এখানে আছে সাপোজ রাইবোজোম, সিস্টার্নির গায়ে এখানে দেখাচ্ছে রাইবোজোম। আমি অ্যাকচুয়ালি জুম করে দেখাচ্ছি ব্যাপারটা। চলো তাহলে এখানে যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে এই যে রাইবোজোমটা যুক্ত আছে সিস্টার্নির পর্দার মধ্যে, এই যে রাইবোজোমটা যুক্ত আছে সিস্টার্নির পর্দার মধ্যে, এখানে কিন্তু সংযুক্ত রেখেছি একটা গ্লাইকোপ্রোটিন, যেটা আমি রেড কালারে দেখাচ্ছি। তাহলে রেড কালারে আমি যেটা দেখাচ্ছি, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইবোফোরিন। এটা কি, এটা হচ্ছে রাইবোফোরিন। আর এটা কি ব্ল্যাক কালার, এটা হচ্ছে রাইবোজোম, আর এটা হচ্ছে কি সিস্টার্নির পর্দা। ওকে চলো, এবারে যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা কাজ দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো,
দেখো এতে যদি কাজ দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, প্রথমে দেখো আমরা দুজনের কাজ একসাথে দেখব, আমরা দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ একটা মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। দেখো আমরা যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক, চলো আমরা যদি আলাদা আলাদা করে দেখি, একসাথে দেখব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা আমরা দেখব স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা কি বলি এসিআর বলি। দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি সেটা দেখতে পাচ্ছ সিস্টার্নি, অর্থাৎ নিউক্লিয় বহিঃপর্দা থেকে নির্গত যে চ্যাপ্টা থলের মতো কতগুলো অংশ যেগুলো সমান্তরালভাবে পরপর সাজানো আছে, যেগুলোকে আমি কি বলেছি সিস্টার্নি বা আরিয়া। দেখো এর যদি কাজ বলো, প্রথম কথা হচ্ছে যে এদের বাইরে কি থাকে বলো, সিস্টার্নির বাইরে কি থাকে, সিস্টার্নির বাইরে থাকে রাইবোজোম। আর রাইবোজোম কিসে সাহায্য করে, রাইবোজোম সাহায্য করে প্রোটিন সংশ্লেষে, এমআরএনএর সাথে রাইবোজোম সংযুক্ত হয়ে পরে প্রোটিন সংশ্লেষ করে, সেটা আমরা ট্রান্সলেশন পদ্ধতিতে দেখব। তোমরা মনে রাখবে যে রাইবোজোম কি করে এমআরএনএর সাথে সংযুক্ত হয়ে পরে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কিভাবে সাহায্য করে প্রোটিন সংশ্লেষে সেটা আমরা দেখব, আমাদের ক্লাস 12-এর চ্যাপ্টারতে আছে, সেখানে ট্রান্সলেশন বলে একটা পদ্ধতি হয় সেখানে হয়। এখন দেখো তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে কি আছে বলো, এখানে আছে রাইবোজোম, আর রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষ করে, তাহলে আমি বলতে পারি কি ফার্স্ট কাজ, তাহলে ফার্স্ট কাজ আমি অবশ্যই বলতে পারি যে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কি করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। চলো নেক্সট কাজ যদি আমি বলি বলো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সিস্টার্নি বা যেটাকে আমরা রাফ ইয়ার বলছি সেটা যুক্ত আছে কার সাথে, নিউক্লিয় পর্দার সাথে, তাহলে কিছুটা হলেও তো সে নিউক্লিয় পর্দার গঠনে সাহায্য করবে, দ্যাটস মিন আমরা বলতে পারি নিউক্লিয় পর্দার গঠনে সাহায্য করে। তাহলে আমি বলতে পারি নিউক্লিয় পর্দার গঠনে, কিছুটা হলেও সাহায্য করবে। ওকে নেক্সট দেখো, নেক্সট আমরা বলতে পারি বলো এখানে নিউক্লিয় পর্দা থেকে নির্গত হচ্ছে সেগুলোকে আমরা কি বলেছি সিস্টার্নি বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু দেখো তারপরে যেগুলো বার হয়েছে এটা কি, এটা হচ্ছে টিবিউল, এটা কি, এটা হচ্ছে টিবিউল, এটা কি, এটা হচ্ছে ভেসিকেল, ঠিক আছে টিবিউল ভেসিকেল। তাহলে বলো টিবিউল ভেসিকেল কি বটে, এটা হচ্ছে এসিআর, কারণ এদের বাইরে কোনো রাইবোজোম নেই। আর বলে এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে, সিস্টার্নি থেকে, আর সিস্টার্নি কি আরিয়ার, তাহলে এক কথা আমি বলতে পারি আরিয়ার থেকে তৈরি হচ্ছে এসিআর, আমি বলতেই পারি। তাহলে আমি বলতে পারি এই যে আর ইআর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা থেকে তৈরি হচ্ছে কে, সেটা থেকে তৈরি হচ্ছে এসইআর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি বলতে পারি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ ইয়ার থেকে মসৃণ ইয়ার সংশ্লেষিত হয় বা তৈরি হয়। দেখতেই পাচ্ছ সবাই ছবিতে সিস্টার্নি কি রাফ ইয়ার, আর সেই সিস্টার্নি থেকে তৈরি হচ্ছে কে টিবিউলার ভেসিকেল, অর্থাৎ এটা কি এসিআর। তাহলে আমরা বলতে পারি আর ইয়ার থেকে এসিআর তৈরি হয়। তাহলে বলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ছবিটাকে ইমাজিন করবে আর বলবে। দেখো বাইরে রাইবোজোম আছে তার জন্য কি প্রোটিন সংশ্লেষ, দেখো নিউক্লিয় পর্দার সাথে অ্যাটাচ আছে মানে নিউক্লিয় পর্দার গঠনেও সাহায্য করবে, আর দেখো এখান থেকে নির্গত হচ্ছে টিবিউলার ভেসিকেল অর্থাৎ এরা কি এসিআর মানে আর ইয়ার থেকে এসিআর তৈরি হয়। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার, আরে বলো ক্লিয়ার হয়েছে কিনা, ইয়েস অর নো। ওকে চলো এবারে দেখো আমরা যদি স্মুথ ইয়ারের কথা বলি তাহলে স্মুথ ইয়ারের আমরা মেনলি 4টা কাজ পড়বো, যেটাকে আমরা একটা শর্ট কোডে পড়বো। সেই কোডে কি, আমাদের কোডটা জানার জন্য আমরা প্রথমে এখানে ছোট ছোট দু একটা ইংরেজি টার্ম ইউজ করব, কিন্তু ব্যাপারটা একদম ইজি, এমন নয় যে ইংরেজি টার্ম মনে সেটা তোমার আয়ত্তের বাইরে। ওকে চলো দেখো আমরা যদি এখানে স্মুথ ইয়ারের কথা বলি তাহলে একে একটা কোডের সাহায্যে আমরা যদি ডিনোট করি তাহলে মনে রাখবে CAMSD এইভাবে মনে রাখবে। CA ক্যাপ্টেন MSD মহেন্দ্র সিং ধোনি, তাকে কে না চিনো, ঠিক আছে। তাহলে ক্যাপ্টেন MSD মহেন্দ্র সিং ধোনি, তবে এই কোডটার থেকে আমার বেরিয়ে যাবে স্মুথ ইয়ারের কাজ কি। চলো CA মানে কি মনে রাখবে ক্যালসিয়াম, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে ক্যালসিয়ামকে স্টোর করে রাখে, তাহলে প্রথমে মনে রাখবে ক্যালসিয়াম, চলো প্রথমে মনে রাখবে ক্যালসিয়াম জমা রাখে অর্থাৎ স্টোর করে রাখে, এবং মনে রাখবে প্রয়োজনে নির্গত করে। কখন প্রয়োজনে আমাদের ক্যালসিয়াম, অনেক জায়গায় প্রয়োজনে, স্পেশালি যখন আমাদের মাসেল কনস্ট্রাকশন হয়, মনে করো তুমি মাসেলকে কনস্ট্রাকশন করছো, অর্থাৎ কি কনস্ট্রাকশন রিল্যাক্সেশন, অর্থাৎ পেশির সংকোচন প্রসারণ করছো, সেখানে কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন। কিভাবে ক্যালসিয়ামের প্রয়োজন সেটা আমরা পড়বো, আমাদের হিউম্যান ফিজিওলজিতে আছে। ওকে সেখানে আমরা পুরো ব্যাপারটা ডিটেলসে দেখবো যে কেমনভাবে ক্যালসিয়াম হেল্প করছে আমাদের পেশির সংকোচন এবং প্রসারণ। কিন্তু তখন সেই ক্যালসিয়ামটাকে জমা করে রাখছে কে স্মুথ ইয়ার, এবং যখন প্রয়োজন হচ্ছে তাকে নির্গত করছে। তাহলে এটা একটা
বড় সড়ো কাজ। তাহলে সিএ ক্যাপ্টেন হয়ে গেল কি ক্যালসিয়াম জমা রাখে। দেখো এখানে এম, এম যে কথাটা বলা হয়েছে এখানে এম একটা ছোট ছোট ইংরেজি টার্ম মনে রাখবে। এক হচ্ছে প্রথম এটা কাজে লাগবে এম যেটা সেটা হচ্ছে ফার্স্ট একটা কাজ মনে রাখবে সেটা হচ্ছে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। মানে কি দেখো মেটাবলিজম, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট একটা কাজ মনে রাখবে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। মেটাবলিজম মানে কি মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। চলো আমি যদি সাইডে তোমাকে বলি মেটাবলিজম মানে কি, মেটাবলিজম মানে মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত বিপাক ক্রিয়া চলছে। দেখো মেটাবলিজম দু ধরনের, একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। একটা হচ্ছে মনে করো ক্যাটাবলিজম, একটা হচ্ছে মনে করো ক্যাটাবলিজম, আরেকটা কি আরেকটা হচ্ছে দেখো অ্যানাবলিজম, আরেকটা কি অ্যানাবলিজম। এখন দেখো তুমি ক্যাটাবলিজম বলো বা অ্যানাবলিজম বলো যাই বলো তুমি সেটা কিন্তু কার আন্ডারে মেটাবলিজমের আন্ডারে, বিপাকের আন্ডারে। ক্যাটাবলিজমে কি হয় কোনো একটা জটিল বস্তু সেটা ভেঙে গিয়ে সরল বস্তুতে পরিণত হয়, দ্যাটস মিনস ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে কোনো একটা সরল বস্তু সে সংযুক্ত হয়ে পরে জটিল বস্তুতে পরিণত হয়। চলো একটা সিম্পল উদাহরণ দিই। এখানে যে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট বলেছে এখানে অ্যাকচুয়ালি স্মুথ আর কিসে সাহায্য করে দেখো আমরা যে খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট, সে কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হচ্ছে, সে কার্বোহাইড্রেট থেকে অ্যাকচুয়ালি আমাদের খাবার খাওয়ার পর যখন ছোটো ছোটো টুকরায় পরিণত হচ্ছে তার মানে সে কার্বোহাইড্রেট থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। সে কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হচ্ছে গ্লুকোজ। এবারে মনে করো তোমার শরীরে গ্লুকোজটা এনার্জি তৈরি করার জন্য রেসপিরেশন পদ্ধতিতে সাহায্য হচ্ছে, ঠিক আছে। কিন্তু মনে করো তোমার যত পরিমাণ গ্লুকোজের প্রয়োজন তত পরিমাণ কি হলো তোমার ব্যবহৃত হলো, কিন্তু বাকিটা কি হবে, বাকিটা তোমার বেঁচে গেল। তাহলে বাকিটা কি হবে তোমার পেশিকোষে জমা থাকবে, কি রূপে জমা থাকবে গ্লাইকোজেন, কি রূপে জমা থাকবে গ্লাইকোজেন। তাহলে এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে তুমি যে খাবার খাচ্ছ সেখানে গ্লুকোজের চাহিদা তোমার মিটে যাওয়ার পর যে অতিরিক্ত গ্লুকোজ থাকছে শরীরে সেটা কি হচ্ছে গ্লাইকোজেন রূপে পেশিকোষে জমা থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমার যদি গ্লুকোজের প্রয়োজন হয় তখন গ্লাইকোজটা ভেঙে গিয়ে পরে গ্লুকোজের পরিমাণটাকে কি করবে নিয়ন্ত্রণ করবে। তাহলে বলো এখানে কি হলো অনেকগুলি গ্লুকোজ মিলে পরে তৈরি করলো গ্লাইকোজেন, মানে ক্যাটাবলিজম না অ্যানাবলিজম, আমি একটু কি বললাম অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে যখন সরল বস্তু যোগ হয়ে পরে একটা জটিল বস্তু পরিণত হয়, তাহলে গ্লুকোজ এখানে একটা সরল বস্তু অনেকগুলো গ্লুকোজ পরপর যোগ হয়ে পরে তৈরি করলো গ্লাইকোজেন যেটা পেশিকোষে জমা রাখছে, তার মানে কি সরল বস্তু জটিল বস্তুতে পরিণত হলো, দ্যাটস মিনস অ্যানাবলিজম। তার মানে আমি বলতে পারি এখানে কি করছে না অ্যানাবলিজম অফ গ্লুকোজ, গ্লুকোজের অ্যানাবলিজম হচ্ছে, ফলে কি হচ্ছে সেটা গ্লাইকোজেন রূপে আমাদের পেশিকোষে জমা থাকছে। তাহলে এটা এক প্রকার কি হলো মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটকে সাহায্য করছে বলো, এখানে সাহায্য করছে স্মুথ ইয়ার। এটা বাদ দিয়েও এম এ আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে কি মেমব্রেন সিনথেসিস। এটা বাদ দিয়েও আমরা এম এ আরেকটা জিনিস বলতে পারি, এটা বাদ দিয়েও আমরা এম এ আরেকটা জিনিস বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে মেমব্রেন সিনথেসিস। দেখো মেমব্রেন, মেমব্রেন সিনথেসিস, মেমব্রেন সিনথেসিস মানে কি, মেমব্রেন সিনথেসিস মানে আমাদের যে পর্দা কোষ পর্দা সে কোষ পর্দার গঠনে সাহায্য করে। দেখো আমাদের কোষ পর্দা পড়া হয়ে গেছে, সেখানে বলো কোষ পর্দা কী নিয়ে তৈরি হয়েছিল ফসফোলিপিড, আশা করি সকলের মনে আছে ফসফোলিপিড নিয়ে তৈরি ছিল। আর ফসফোলিপিড কী নিয়ে তৈরি হয় ফসফেট আর লিপিড, কী নিয়ে তৈরি হয় ফসফেট আর লিপিড। আর অ্যাকচুয়ালি লিপিডকে তৈরি করে স্মুথ ইয়ার তৈরি করে, যেটা এর পরের স্টেপে আমরা পড়বো। তার জন্য আমরা বলতে পারি কি এখানে মেমব্রেন সিনথেসিসে সাহায্য করছে। তাহলে মেমব্রেন সিনথেসিস বা যেটাকে বলতে পারি কোষ পর্দার গঠনে সাহায্য করছে কি হিসাবে না লিপিডের চাহিদা মেটার পর, মানে কি করছে স্মুথ ইয়ার লিপিড তৈরি করছে, সেই লিপিড তৈরি করছে কোষ পর্দার গঠন, মানে এক প্রকার আমরা কি বলতে পারি কোষ পর্দার গঠনও সাহায্য করছে। চলো সিএ হলো এম হলো, এবারে কি বলেছি এম এস ডি। এস মানে কি দেখো এস মানে হচ্ছে সিনথেসিস অফ লিপিড, এস মানে কি এস মানে হচ্ছে দেখো সিনথেসিস, সিনথেসিস অফ লিপিড, যেটা একটু আগেই বললাম স্মুথ ইয়ার। তাহলে দেখো রাফ ইয়ার কি তৈরি করে প্রোটিন সংশ্লেষ করে, এটা বারবার ধরে বলছি মনে রাখবে রাফ ইয়ার কি তৈরি করছে প্রোটিন সংশ্লেষ করছে, বাট স্মুথ ইয়ার কি তৈরি করবে লিপিড তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা লিপিড বাদ দিয়ে তৈরি করবে বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন, অবশ্যই মনে রাখবে বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন, বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন, ওকে। যেমন আমরা জানি টেস্টোস্টেরন, ঠিক আছে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব কি এগুলো সব হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন, যেটা তৈরি করে কে যেটা তৈরি করে স্মুথ ইয়ার। তাহলে দেখো আমরা বলতে পারি এস মানে কি সিনথেসিস অফ লিপিড অর স্টেরয়েড, ঠিক আছে, লিপিড তৈরি করছে তার সাথে সাথে স্টেরয়েডও কিন্তু তৈরি করে, আর এই লিপিডটা তৈরি করছে বলে সেটা কি করছে মেমব্রেন সিনথেসিসও সাহায্য করছে। তাহলে চলো ক্যাপ্টেন এম এস ডি, চলো আমাদের এই ডিটা বাকি আছে। ডি মানে কি দেখো ডি মানে হচ্ছে, চলো আমি এখানে সাইডে লিখছি, ডি মানে কি ডি মানে হচ্ছে ডিটক্সিফিকেশন। ডি মিনস কি ডি মিনস হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন মানে কি দেখো ডিটক্সিফিকেশন মানে হচ্ছে ডি মানে কি নির্গত করা, আমাদের শরীর থেকে নির্গত করা। তাহলে ডি মানে কি ডি মানে হচ্ছে মনে রাখবে নির্গত করা,
ডি মানে নির্গত করা। আর টক্সিফিকেশন মানে কোনো টক্সিক বস্তুকে নির্গত করা। কাকে নির্গত করা? টক্সিক বস্তু। তার মানে আমাদের শরীর থেকে কোনো টক্সিক বস্তুকে নির্গত করা, সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? ডিটক্সিফিকেশন। এবং এটাতে কে সাহায্য করছে? এটাতে সাহায্য করছে তোমার স্মুথ ইয়ার। এবং যদি তোমরা এখানে কোশ্চেন করো যে স্যার কেমনভাবে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এসিআর, সেটা আমি এখানে বলে দিতে পারি। দেখো ব্যাপারটা কি হয়, তাহলে তার আগে বুঝে নাও ডিটক্সিফিকেশন মানে, মনে করো তুমি শরীরে তোমার শরীরে প্রতিনিয়ত তুমি যে খাবার খাচ্ছ, সেই খাবারের মধ্যে অনেক এমন বস্তু তোমার শরীরে যাচ্ছে যেগুলো তোমার শরীরের জন্য টক্সিক বস্তু। টক্সিক বস্তু মানে তোমার জন্য ভালো নয়, খারাপ, ঠিক আছে, তোমার যেটা শরীরে প্রবলেম ক্রিয়েট করতে পারে। মনে করো তুমি কোনো খাবার খাচ্ছ, সবজি খাচ্ছ, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের সার ইউজ করছি, তাহলে সবজি খাওয়ার মাধ্যমে এমন কোনো বস্তু তোমার শরীরে ঢুকলো যেটা তোমার জন্য টক্সিক। আবার কেউ কেউ মনে করো অ্যালকোহল সেবন করছে, অ্যালকোহলের মাধ্যমে বিভিন্ন এমন কোনো বস্তু ঢুকছে তার শরীরে যেটা হচ্ছে একটা টক্সিক পদার্থ। তাহলে প্রতিনিয়ত আমাদের শরীরে এরকম অনেক বস্তু ঢুকছে যেগুলো আমাদের শরীরের জন্য খারাপ, যেগুলোকে আমরা কি বলছি? টক্সিক বস্তু। তাদেরকে নির্গত করতে সাহায্য করছে কে বলো? স্মুথ ইয়ার। এবার তোমরা যদি বলো স্যার এটা কেমনভাবে সাহায্য করে, স্মুথ ইয়ার কি এমন কাজ করে যে কোনো টক্সিক বস্তুকে বাইরে নির্গত করে? চলো এটা যদি আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি, তাহলে মনে করো সাপোজ তোমার শরীরে কোনো একটা বস্তু প্রবেশ করছে। খাদ্যের মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক। সাপোজ মনে করো এটা হচ্ছে সেই বস্তুটা। চলো এটা মনে করো সেই বস্তুটা, তাহলে এটা মনে করো একটা টক্সিক বস্তু যেটা তোমার শরীরে প্রবেশ করেছে যে কোনোভাবে, খাদ্যের মাধ্যমে হোক বা কোনো কিছু আপটেকের মাধ্যমে, যে কোনো মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে টক্সিক পদার্থ। এখন দেখো এই যে টক্সিক পদার্থ যার কথা বললাম, হতে পারে কোনো ড্রাগস, হতে পারে অ্যালকোহল, ঠিক আছে, হতে পারে কোনো ড্রাগস, হতে পারে অ্যালকোহল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার টক্সিক পদার্থ। এখন দেখো এই যে টক্সিক পদার্থ যার কথা আমরা বলছি, এটা কিন্তু নন পোলার মলিকুল। এটা কি বলো? এটা হচ্ছে নন পোলার। তাহলে এটা কি বলো? এটা হচ্ছে নন পোলার। তাহলে নন পোলার যদি হয়, ওয়াটার কি? ওয়াটার হচ্ছে পোলার। তাহলে জলে দ্রবণীয় হবে কে? যে পোলার মলিকুল সেই। এর কনসেপ্ট আমি কোর্স পর্দাতে দিয়েছি, আশা করি তোমরা লেকচারগুলো দেখেছো, সেখানে ক্লিয়ার কনসেপ্ট হয়ে আছে। ওকে, তাহলে এটা যদি নন পোলার হয়, দ্যাটস মিনস জলে অদ্রবণীয়। বলো নন পোলার হলে কি হবে? জলে অদ্রবণীয়। ক্লিয়ার? তাহলে এমন একটা বস্তু যেটা তোমার শরীরে টক্সিক, সে জলে অদ্রবণীয়। ক্লিয়ার? এবারে মনে রাখবে, যদি জলে অদ্রবণীয় কোনো বস্তু হয়, সে কিন্তু কিডনি দ্বারা পরিশ্রুত হবে না। আমাদের কিডনি কি করে? বিভিন্ন বর্জ্য পদার্থগুলো পরিশ্রুত করে দেয় এবং দেহের বাইরে নির্গত করে। কিন্তু সে সেই সমস্ত বস্তুগুলোকে পরিশ্রুত করে যেগুলো কি হয়? জলে দ্রবণীয়। ঠিক আছে, এবার মনে করো কোনো একটা বস্তু জলে দ্রবণীয় নয়, তাহলে আমাদের কিডনি তাকে পরিশ্রুত করতে পারবে কি? পারবে না। তাহলে সাপোজ যদি এখানে জলে অদ্রবণীয় হয়, তাহলে আমি কি বলবো? এটা কিডনি দ্বারা পরিশ্রুত হয় না। তাহলে আমি বলতে পারি কি? কিডনি দ্বারা, এক কথা আমরা বলতে পারি কিডনি দ্বারা পরিশ্রুত হয় না। ক্লিয়ার? কিন্তু দেখো এখানে এসিআর কি করে? এই যে তোমার যে টক্সিক পদার্থটা, এই চলো আমি এখানে উপর দিকে দেখাচ্ছি, এই যে তোমার যে টক্সিক পদার্থটা, এসিআর কি করে না, এসিআর এই যে টক্সিক পদার্থটা যেটা জলে অদ্রবণীয় নন পোলার মলিকুল, এসিআর কি করে? তার মধ্যে একটা ওইচ গ্রুপ লাগিয়ে দেয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাড ওইচ গ্রুপ। তাহলে দেখো একটা ওইচ গ্রুপকে এখানে কি করে দিল? অ্যাড করে দিল, একটা ওইচ গ্রুপকে অ্যাড করে দিল। যখনই এই ওইচ গ্রুপটাকে এই বস্তুটার মধ্যে যোগ করে দিল টক্সিক বস্তুটার সঙ্গে, সঙ্গে সঙ্গে এই টক্সিক বস্তুটা কি হয়ে যাবে বলো? সঙ্গে সঙ্গে এই বস্তুটা কি হয়ে যাবে? জলে দ্রবণীয়। আর বলো যখনই এই বস্তুটা জলে দ্রবণীয় হয়ে যাবে, তখনই সেই বস্তুটা কি হয়ে যাবে? কিডনি দ্বারা পরিশ্রুত। তখন এটা কি হয়ে যাবে? কিডনি দ্বারা পরিশ্রুত। তাহলে আমরা বলতে পারি এক প্রকার এসিআর কি করলো না, এই টক্সিক পদার্থটাকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করলো, যেটার নাম আমরা কি দিচ্ছি? ডিটক্সিফিকেশন। তাহলে মনে রাখবে এসিআর কি করে? তোমার বিভিন্ন ধরনের এমন কিছু টক্সিক পদার্থ আছে যেগুলো হচ্ছে জলে অদ্রবণীয়, দ্যাটস মিনস নন পোলার মলিকুল, তারা দেহের বাইরে নির্গত হয় না, কারণ কিডনি দ্বারা পরিশ্রুত হয় না। তো তখন এসিআর কি করে? সেই সমস্ত বস্তুগুলোর মধ্যে একটা ওইচ গ্রুপকে অ্যাড করে দেয়, ফলে কি সেই বস্তুটা পোলার মলিকুল হয়ে যায়, অর্থাৎ জলে দ্রবণীয় হয়ে যায়। তখন কি হয়? কিডনি দ্বারা সেটা পরিশ্রুত হয়, ফলে দেহের বাইরে আমাদের নির্গত হয়। তাহলে চলো আমার যদি একবার রিভিশন করে নিই, তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের, একটা রাফ একটা স্মুথ। তখন তুমি ছবিটাকে মাথায় কল্পনা করবে যে যেটা নিউক্লিয় যে বহিঃপর্দা সেটাকে নির্গত হচ্ছে চ্যাপ্টার থলির মতো যে অংশগুলো পরপর সাজানো আছে, যেগুলোকে আমি বলেছি সিস্টারনি, ঠিক আছে, সেটা হচ্ছে রাফ ইয়ার। কেন? তার বাইরে রাইবোজোম আছে। এবার রাইবোজোম থাকলে কি হবে? কনফার্ম সেখানে প্রোটিন সংশ্লেষ হবে। আচ্ছা, নিউক্লিয় পর্দার সাথে অ্যাটাচ আছে, তার জন্য নিউক্লিয় পর্দার গঠনে সাহায্য করবে। আর সিস্টারনি থেকে নির্গত হচ্ছে টিবুলার ভেসিকল, তার মানে আমি বলতে পারি আর ইয়ার থেকে তৈরি হচ্ছে এসিআর। ক্লিয়ার? চলো স্মুথ ইয়ারের কাজ কিভাবে মনে রাখবে? স্মুথ ইয়ারের কাজ মনে রাখবে ক্যাপ্টেন MSD। ক্যাপ্টেন মিনস সিএ,
অর্থাৎ ক্যালসিয়াম জমা রাখে এবং প্রয়োজনে সেটা কী করে নির্গত করে, যা আমাদের পেশির সংকোচন প্রসারণে সাহায্য করে। এম মিনস দুটো জিনিস, একটা হচ্ছে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ তুমি যে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার খাচ্ছ সেটা কী হচ্ছে, ভেঙে পড়ে গ্লুকোজ পরিণত হচ্ছে। এবার যতটা পরিমাণ গ্লুকোজ তোমার শরীরে প্রয়োজন রেসপিরেশন পদ্ধতিতে এনার্জি তৈরি করার জন্য ততটা ইউজ হচ্ছে, বাকিটা কী হচ্ছে, বাকিটা তোমার গ্লাইকোজেন রূপে জমা রাখছে। তাহলে এটা কি এক ধরনের অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানেই সেটা কি মেটাবলিজম। আমরা বলেছি মেটাবলিজম দু ধরনের, একটা ক্যাটাবলিজম আর একটা অ্যানাবলিজম। তো এখানে কি হলো না, ছোটো ছোটো বস্তু থেকে একটা জটিল বস্তু পরিণত হলো, দ্যাটস মিনস কি হলো অ্যানাবলিজম। নেক্সট কি হচ্ছে মেমব্রেন সিনথেসিস, এমএ। তাহলে এমএ দুটো জিনিস মনে রাখবে, একটা মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে মেমব্রেন সিনথেসিস। মেমব্রেন সিনথেসিস মানে পর্দার সিনথেসিসে সাহায্য করে। কিভাবে সাহায্য করে না, দেখো এস সিনথেসিস অফ লিপিড আর স্টেরয়েড। তো এই যে লিপিড তৈরি করছে, আর এই লিপিড নিয়ে পরে কি হয়, কোষ পর্দা গঠিত হয়, ফসফোলিপিড। লিপিডের সাথে ফসফেট যোগ হয় ফসফোলিপিড, যেটা আমি ডিটেলসে দেখিয়েছিলাম তোমাদেরকে কোষ পর্দার গঠনে, সেটাতে কোষ পর্দা গঠিত হয়। তাহলে কোষ পর্দার গঠনও সাহায্য করছে। এসে কি হচ্ছে সিনথেসিস অফ লিপিড অ্যান্ড স্টেরয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। আর লাস্ট এমএসডি, ডি মানে ডিটক্সিফিকেশন, অর্থাৎ এমন কোনো বস্তু যেটা কিডনি দ্বারা পরিশ্রুত হয় না তাদেরকে কী করে না কিডনি দ্বারা পরিশ্রুত করতে সাহায্য করে। কিভাবে না, একটা ওইচ গ্রুপকে অ্যাড করে পরে তাকে পোলার মলিকুল এবং সেটাকে জলে দ্রবণীয় করে তোলে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এরপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে।